সো আজকে আমরা শুরু করবো হচ্ছে চ্যাপ্টার ওয়ানের লাস্টের পার্ট। চ্যাপ্টার ওয়ানের 4 নম্বর স্লাইড অ্যাকচুয়ালি। তো 4 নম্বর স্লাইড, এই স্লাইডটা দিয়েই হচ্ছে এই চ্যাপ্টার ওয়ান শেষ হয়ে যাবে। এখানে আমরা দেখাবো যে হচ্ছে কম্পিউটারের আর কিছু কনসেপ্ট, কম্পিউটার কাজ করে কী করে, এবং কিছু বেসিক ইনস্ট্রুমেন্ট যেগুলো কম্পিউটারের সাথে বা মাইক্রোপ্রসেসরের সাথে প্রাসঙ্গিক বা কাজে লাগে, এরকম কিছু টুল কীভাবে কাজ করে তার কনসেপ্ট। তো বই হচ্ছে আমরা ডক্টর মোহাম্মদ রফিকুজ্জামান এই বইটা ফলো করতেছি। আর এটাও ইউজ করা যাবে কিছু কিছু ক্ষেত্রে ফর ফার্দার নলেজ, বাট আমাদের স্লাইড বা আমাদের যে কোর্স এটা এই বইটা দিয়েই ডিজাইন করা। অবশ্যই স্লাইড পড়লে হবে না, ডেফিনেটলি বই পড়তে হবে। ইভেন এই ভিডিও এনাফ না, অবশ্যই এই কনসেপ্টগুলো বই থেকে পড়তে হবে, তাহলে হচ্ছে কোশ্চেন সবকটা অ্যান্সার করা যাবে, আদারওয়াইজ হচ্ছে নলেজের গ্যাপ থেকে যাবে। সো প্রথমে আমরা একটু আমাদের কম্পিউটার আর্কিটেকচার নিয়ে শুরু করি। তো কম্পিউটারে ডেটা হচ্ছে কিভাবে স্টোর করা হয়। তো আমরা অলরেডি আলোচনা করছিলাম যে হচ্ছে কম্পিউটারে থাকে কি করে, আমাদের একটা কম্পিউটারে কিভাবে হচ্ছে কম্পিউটার স্টোর করা হয়, এগুলো আমরা কম্পিউটার আর্কিটেকচার থেকে জানি। ফর এক্সাম্পল আমরা যদি একটু দ্রুত দেখাই, তাহলে আমাদের থাকে হচ্ছে র্যাম, তাই না? সরি, একটু ঠিক করে নেই। হ্যাঁ, আমাদের থাকে হচ্ছে র্যাম, এটা হচ্ছে আমাদের র্যাম মেমোরি। তো র্যাম হচ্ছে একটা অ্যারের মতো থাকে, স্লটে স্লটে ভাগ করা। এর প্রত্যেকটা ঘরকে একটা লোকেশন দিয়ে আইডেন্টিফাই করা হয়, সেটা 0, এটা হচ্ছে 1। এর ভিতরে বিভিন্ন রকম ভ্যালু থাকতে পারে, হতে পারে 5, হতে পারে 1, 2, 3, 4, সে হেক্সাডেসিমেলে যদি আমরা লিখি এরকম কিছু নাম্বার থাকে। তো আমরা ইনস্ট্রাকশন লিখি বা নাম্বার লিখি, যাই লিখি না কেন সেটা সেভ হয় হচ্ছে এইভাবে, এই নাম্বারের আকারে। এবং এগুলোকে অ্যাড্রেসিং করা হয় হচ্ছে বিভিন্ন লোকেশন নাম্বার দিয়ে, যেমন এইটা। এইভাবে হচ্ছে একটা ডেটা সেভড অবস্থায় থাকে। আমরা যদি স্লাইডে ফিরে যাই, ফর এক্সাম্পল আমরা চাইলে একটা ইনস্ট্রাকশনকে সেভ করতে পারি, আমরা চাইলে একটা নাম্বারকে সেভ করতে পারি। ফর এক্সাম্পল যদি সাইন নাম্বার সেভ করি, তাহলে 16 বিটের একটা র্যামের কথা চিন্তা করা হচ্ছে। 16 বিটের প্রথম ঘরটা যাবে হচ্ছে সাইন বিট হিসাবে, এবং পরবর্তী 15 ঘর যাবে হচ্ছে ওই নাম্বারটা সেভ করার জন্য, যে নাম্বার আমরা সেভ করতে চাচ্ছি বা মাইক্রোপ্রসেসর যেটা সেভ করতে চাচ্ছি। আর যদি আমরা একটা ইনস্ট্রাকশনের কথা বলি, তাহলে শুরুতে অপকোড সেভ হয়, এবং অপকোডের বাকিটা হচ্ছে কোন অ্যাড্রেস বা কোন ভ্যালুর সাথে ঘটনা ঘটবে সেটা সেভ হয়। এই দুইটা আমরা হাইপোথেটিক্যাল এখানে চিন্তা করে নিচ্ছি, কিন্তু আসলে এরকম সেভিংয়ের অনেকগুলো ভাগ হতে পারে। ফর এক্সাম্পল মোর দ্যান 40টা হতে পারে, 40ভাবে বিভিন্ন রকম ডেটা সেভ করা যেতে পারে। ইনস্ট্রাকশন, ডেটা বিভিন্নভাবে সেভ হতে পারে। ফর এক্সাম্পল এখানে যে উদাহরণটা দেওয়া হচ্ছে, এই যে প্রথম যে সেভিংস, এটা একটা ইনস্ট্রাকশন টাইপ। এখানে মূলত এমন একটা ইনস্ট্রাকশনের কথা চিন্তা করা হচ্ছে যেখানে একটাই মাত্র অপারেন্ড কিংবা একটাই মাত্র মেমোরি লোকেশনের উপর কাজ করবে। কিন্তু আমরা এরকম ইনস্ট্রাকশন দেখছি, যদি আমরা উদাহরণ হিসেবে দেখাই, সে ধরো মুভ, এটা একটা ইনস্ট্রাকশন। যেমন সি ল্যাঙ্গুয়েজে আমরা একটা ইনস্ট্রাকশন লিখি বা একটা কমান্ড লিখি, একটা লাইন লিখি, ওরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের লাইন হচ্ছে এইটা। ফর এক্সাম্পল এটা যদি লিখি এক্স কমা, সে লিখলাম 5000, এটা একটা ইনস্ট্রাকশন অ্যাসেম্বলির। আমরা অ্যাসেম্বলির ডিটেলস আসবো চ্যাপ্টার 3-তে। তো আপাতত আমরা এটা একটু দেখি, তাহলে এটা একটা ইনস্ট্রাকশন। তাহলে এখানে কয়টা অপারেন্ড আছে? 2টা আছে। তাহলে এটা কি আসলে এই স্টাইলে হবে? না, এটা এই স্টাইলে হবে না। এই ইনস্ট্রাকশনটা এমনভাবে লেখা হচ্ছে যে এটা মনে হচ্ছে এরকম হবে, অ্যাড সে 5000। কার সাথে যোগ হবে? ওইটা হিডেন অবস্থায় আছে, অ্যাকুমুলেটরের সাথে যোগ হবে। এই ইনস্ট্রাকশনটা সেটা প্রকাশ করে। তো এরকম বিভিন্নভাবে সেভ করা যায়। আমরা 2টা উদাহরণ দেখাচ্ছি, একটা হাইপোথেটিক্যাল কম্পিউটার চিন্তা করতেছি যেখানে ডাটা স্টোর করা হচ্ছে। তাহলে 16 বিটের একটা মেমোরি আছে, সেখানে ডেটা স্টোর হচ্ছে, সেখানে ইনস্ট্রাকশন স্টোর হতে পারে, অথবা সেখানে হচ্ছে আমার ভ্যালু স্টোর হতে পারে। এইভাবে হচ্ছে কম্পিউটারের ভিতরে আমরা বিভিন্ন রকমের সফটওয়্যারকে রিপ্রেজেন্ট করি বা বিভিন্ন রকমের ডেটাকে রিপ্রেজেন্ট করি। এখন এই অপকোড অংশটা কি? অপকোড অংশটা হচ্ছে যেটা ঘটাতে হবে। ফর এক্সাম্পল এইটা অ্যাড, মুভ, এই ঘটনাটা ঘটবে, এইটাকে বলি আমরা অপকোড। এখানে 4 বিট নেওয়ার কারণ কি? তার মানে এই হাইপোথেটিক্যাল কম্পিউটারে টোটাল যতগুলো ইনস্ট্রাকশন আছে তার সংখ্যা 2 to the power 4 দিয়ে বাইনারি প্যাটার্নে রিপ্রেজেন্ট করা যায়। অর্থাৎ আমি যদি ধরি যে 1101, এইটা মানে হচ্ছে অ্যাড, আবার ধরি 1100, এইটা মানে হচ্ছে সাবট্রাকশন। এরকম যত ইনস্ট্রাকশন আছে সেগুলোকে যদি আমি বাইনারি প্যাটার্নে রিপ্রেজেন্ট করি, তাহলে অ্যাট মোস্ট তোমার হচ্ছে 2 to the power 4 সংখ্যক ইনস্ট্রাকশন লাগবে। এই জন্য এইটাকে 4 বিট দিয়ে প্রকাশ করা হয়েছে। যদি এতগুলো না লাগতো, তাহলে দেখা যেত যে 2 বিট নিয়ে বলতো যে ঠিক আছে, এই দেখো 2 বিট, এই 2 বিটেই হচ্ছে অপকোড ধরে যাবে। তাহলে আমরা 2 বিট বরাদ্দ করতাম, বাকিটুকু হচ্ছে অ্যাড্রেসের জন্য ছেড়ে দিতাম।
কিন্তু যেহেতু এখানে হাইপোথেটিক্যাল একটা কম্পিউটার চিন্তা করা হয়েছে, যেখানে ধরে নিছে যে এমন একটা ইনস্ট্রাকশন সেট আছে যেটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে গেলে অ্যাবাউট সে হচ্ছে আমার 2^4 সংখ্যক বিট প্যাটার্নের প্রয়োজন হবে। তাহলে একটা কম্পিউটার ধরলাম, যেখানে আমরা দেখাইলাম যে ইনস্ট্রাকশন এবং ডেটা, মানে নর্মাল যে ভ্যালুগুলা, সেগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করে। এই কম্পিউটারটায় আর একটা জিনিস চিন্তা করে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 3 রকমের রেজিস্টার আছে। যে 3 রকমের রেজিস্টারে আমরা কাজ দেখাবো, আরও আছে। তো আমরা এইগুলোর সাথে পরিচিত আগের চ্যাপ্টারগুলো, আগের যে স্লাইডগুলো তার থেকে। তারপর আমরা একটু বলতে যাই। প্রথমটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টারের কাজ কি? আমরা যে সফটওয়্যারটা এখন বানাচ্ছি বা যে সফটওয়্যারটা আমরা এখন রান করব, তার যে ইনস্ট্রাকশন এর পরবর্তীতে লোড হবে মাইক্রোপ্রসেসরের ভিতরে, তার অ্যাড্রেসটাকে ধরে রাখা। আবার বলি, একটা সফটওয়্যার এখন কাজ করবে, সেই সফটওয়্যারের লাইন বাই লাইন ইনস্ট্রাকশন এক্সিকিউশন হবে। আমরা যেমন সি ল্যাঙ্গুয়েজে জানি, আমরা 5টা লাইন লিখলাম, একটার পরে একটা লাইন করে এক্সিকিউশন হয়। তো এখানেও হবে। তো এখানে হওয়ার সময় পরবর্তীতে এরপরে কোন ইনস্ট্রাকশনে কাজ, সেই অ্যাড্রেসটা ওই র্যামের মেমোরির থেকে ধরে রাখা, ওই অ্যাড্রেসটাকে এনে লোড করে ধরে রাখা, এইটার কাজ করে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। অর্থাৎ এটা একটা রেজিস্টার মেমোরি, তার মধ্যে এনে লোড করে রাখে যে এরপরে কোন ইনস্ট্রাকশন কাজ করবে। যে ইনস্ট্রাকশনটা এরপরে কাজ করবে, মানে বর্তমানে এক্সিকিউশনে যাবে বা যাচ্ছে, সেটাকে পুরো ইনস্ট্রাকশনটাকে ধরে লোড করার কাজ করে হচ্ছে, লোড করে রাখে হচ্ছে আমার আইআর। এইটা ইনস্ট্রাকশন রেজিস্টার, এটাও একটা রেজিস্টার মেমোরি। এখানে হচ্ছে ওই যে ইনস্ট্রাকশন বর্তমানে এক্সিকিউশন আছে সেটাকে হচ্ছে লোড করে রাখে। আর ফাইনালি অ্যাকুমুলেটর, আমরা যে কম্পিউটারটা চিন্তা করতেছি এটা হচ্ছে অ্যাকুমুলেটর মেমোরি বেসড। চ্যাপ্টার 1-এর প্রিভিয়াস স্লাইডগুলোতে আমরা বলছি অ্যাকুমুলেটর কি, জেনারেল পারপাস মেমোরি কি। তো যত যোগ বিয়োগ হবে, এটা একটা খুব সাধারণ কম্পিউটার কথা চিন্তা করা হচ্ছে, যত যোগ বিয়োগ হবে সবই অ্যাকুমুলেটরের সাথে হবে। আমরা জানি যে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা সিপিইউ যখন কাজ করে, সেটা ডেফিনেটলি কোনো না কোনো রেজিস্টারের সাথে করে, যোগ করুক, বিয়োগ করুক, গুণ করুক, ভাগ করুক। তো এইখানে যে কম্পিউটার চিন্তা করা হয়েছে ওইটা যোগ বিয়োগ অ্যাকুমুলেটরের সাথে হবে। আচ্ছা, এবার এই অপকোড 3টা কল্পনা করে নেওয়া হয়েছে, ধরে নেওয়া হয়েছে। তো ধরে নেওয়া হয়েছে যে 0001 মানে হচ্ছে কোনো একটা মেমোরি থেকে একটা ভ্যালু এনে অ্যাকুমুলেটরে লোড করা। এইটা একটা ফাংশন। আমরা যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করি, তো এরকম 3টা ফাংশন এখানে চিন্তা করে নেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে মেমোরি থেকে অ্যাকুমুলেটরে একটা ভ্যালু লোড করে নিয়ে আসা। সে আমরা বললাম র্যামের 200 নম্বর লোকেশনে একটা ভ্যালু আছে, ওইটার সাথে আমি এখন যোগ বিয়োগ করবো। তাহলে তাকে ওই 200 নম্বর লোকেশনে যে ভ্যালুটা আছে সেটাকে রিড করা লাগবে। ওইটার জন্য যে অপকোডটা সেটা হচ্ছে 0001। এরপর 0010তে আছে যে আমার অ্যাকুমুলেটরের ভিতরে বর্তমানে যে ভ্যালুটা আছে ওটাকে নিয়ে র্যামের কোনো একটা লোকেশনে যে সেভ করে আসা। কি জিনিস, আমরা এই এক্সাম্পলটা বোঝানোর সময় আর একটু ক্লিয়ার হয়ে যাবে, আপাতত আমরা একটু বুঝি। সে আমার অ্যাকুমুলেটরের ভিতর যোগ বিয়োগের পরে একটা ফলাফল আছে, ধরো 10। এই 10কে নিয়ে আমি ওই 200 নম্বর বা 201 নম্বর লোকেশনে সেভ করে আসবো। তাহলে যে অপকোডটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে 0010। আচ্ছা, এটা যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি তার মানে 2। আর তারপরে হচ্ছে 0101, এটা হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে 5। এটা মানে হচ্ছে আমরা মেমোরি লোকেশন, কোনো একটা মেমোরি লোকেশনের একটা ভ্যালুকে নিয়ে অ্যাকুমুলেটরের ভিতরে যে ভ্যালুটা আছে তার সাথে যোগ করে দেবো। একটা হাইপোথেটিক্যাল 3টে ইনস্ট্রাকশন একটা কম্পিউটার চিন্তা করা হয়েছে। আসলে এখানে হয়তো আরও 20-25টা বা 40টা 50টা ইনস্ট্রাকশন আছে, কিংবা 2^4 সংখ্যক ইনস্ট্রাকশন আছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি বোঝার সুবিধার্থে যে এই 3টা ইনস্ট্রাকশন আছে। এবার আমরা একটা সফটওয়্যার লিখছি, এই সফটওয়্যারটা সেভ করা আছে কোথায়? সেভ করা আছে র্যামের 300 নাম্বার থেকে 302 নাম্বার লোকেশন পর্যন্ত 3টা ঘরে আমরা একটা ছোট্ট সফটওয়্যার বানাইছি। এই ছোট্ট সফটওয়্যারটা সেভ করা আছে। এই সফটওয়্যারটা আসলে কি বোঝাচ্ছে আমরা একটু বলি। এই সফটওয়্যারের মধ্যে আমি লিখছি, অ্যাজ এ ডেভেলপার আমি কোড লিখছি যে আমি 2টা ভ্যালুকে যোগ করতে চাচ্ছি। ভ্যালু দুটো এর আগে বিভিন্ন অপারেশনের মাধ্যমে হোক বা আমি সেট করে হোক, র্যামের 940 এবং 941 নাম্বার ঘরে সেভ করা আছে। 940 নাম্বার ঘরে সেভ করা আছে 3, 941 নাম্বার ঘরে সেভ করা আছে হচ্ছে 2। এই 2টা নাম্বারকে আমি যোগ করব, যোগ করে আমি কোনো এক জায়গায় সেভ করব। সে 941 নাম্বার ঘরে আমি সেভ করব। তার জন্য আমি একটা প্রোগ্রাম লিখছি। কি লিখছি আমি? 1940। এখানে 1 মানে কি, আমরা বলছি যে অ্যাকুমুলেটরের ভিতরে একটা ভ্যালুকে লোড করতে হবে। কোন ভ্যালুকে? এই মেমোরি লোকেশনে যেটা পাওয়া যাবে। তাহলে আমি 1 দিয়ে বোঝাচ্ছি যে এখন আমাকে অ্যাকুমুলেটরে লোড করতে হবে এইখানে। কাকে লোড করতে হবে? এই যে 940-এ যে ভ্যালুটা আছে সেটাকে। 940-এ কত আছে? 3। এটা হচ্ছে প্রথম কাজ। যখন আমার ভ্যালুটা লোড করা হয়ে যাবে, সেকেন্ড ইনস্ট্রাকশন বলতেছে যে 5 নাম্বার ঘটনা ঘটাও, তাই না? এই 16 বিটের মধ্যে আমরা বলছি 4 বিট হচ্ছে
একটা অপকোডকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে 16 বিট এটা হেক্সাডেসিমেলে আছে, এটাকে ভাঙলে 16 বিট পাওয়া যাবে বাইনারি। তো প্রথম 4 বিট 5 কে রিপ্রেজেন্ট করে। 5 মানে বোঝাচ্ছে যে আমাকে এখন যোগ করতে হবে কাকে, মেমোরি লোকেশনে যে ভ্যালু আছে সেটাকে অ্যাকুমুলেটরের ভ্যালুর সাথে। কোন মেমোরি লোকেশন, এই যে পরবর্তী অপারেন্ডের মধ্যে দেওয়া আছে 941, তার মানে 941 থেকে 2 কে নিয়ে আসো, অ্যাকুমুলেটরে যেটা লোড করেছে তার সাথে যোগ করো। ফাইনালি 3 নাম্বার আমাদের সফটওয়্যারের লাস্ট লাইন হচ্ছে যে 2 নাম্বার ঘটনা ঘটাও। 2 এ বলা আছে অ্যাকুমুলেটরের মধ্যে যে ভ্যালুটা আছে যোগ বিয়োগ করার পর যে ভ্যালুটা থাকবে এখানে, সেটাকে নিয়ে সেভ করে আসো। কোথায় সেভ করবে? একটা মেমোরিতে। মেমোরিটা কত? এই যে অপারেন্ডে দেওয়া আছে 941, তার মানে এই ঘরে এসে সেভ সেভ হয়ে যাবে। এইবার এই জিনিসটা কাজ করে কিভাবে? তাহলে প্রথমে ইনিশিয়ালি যেহেতু আমার সফটওয়্যারটা 300 নাম্বার লোকেশন থেকে শুরু, ধরি আমরা যেটা সফটওয়্যারে ডাবল ক্লিক করলাম, তখন কি হবে? ওই সফটওয়্যার প্রথম যে লোকেশন যেটা এখন ইনস্ট্রাকশন এক্সিকিউশনে যাবে সেটা প্রোগ্রাম কাউন্টারে লোড হয়ে যাবে। এই হচ্ছে সেই 300। আচ্ছা, 300 নাম্বার লোকেশন থেকে একটা ইনস্ট্রাকশন লোড হয়ে সেটা কাজ করা শুরু করবে। তাহলে সেই ইনস্ট্রাকশনটাকে আমরা কোথায় লোড করব? এই যে ইনস্ট্রাকশন রেজিস্টার আইআর নিয়ে আসছি। এখন কি বলা আছে? এই ঘটনা এক এক করে ঘটাতে হবে। তাহলে প্রথম লাইনের ঘটনা আমরা অলরেডি বলে ফেলছি যে 1 নম্বরে বলা আছে যে মেমোরি থেকে ভ্যালু নিয়ে এসে অ্যাকুমুলেটরে লোড করে দাও। এই যে আমরা মেমোরি থেকে 940 নাম্বার ঘর, এই যে আমার আইআর ইনস্ট্রাকশন, এখান থেকে 940, এই 940 এ যে আমরা খুঁজে পেয়েছি 3, এই 3 কে লোড করে এই যে অ্যাকুমুলেটর 3 এ লোড করছি। আমার ইনস্ট্রাকশনের এক্সিকিউশন শেষ, আমি প্রোগ্রাম কাউন্টার 1 বাড়ায় দিলাম। ওই ইনস্ট্রাকশন কাজ শেষ। এরপর প্রোগ্রাম কাউন্টার কাকে নিয়ে কাজ করবে? 301 নাম্বার লোকেশনকে নিয়ে। যেহেতু অন্য কোনো রকম জাম্প, কল, লুপ কিছু দেয়া নাই, তার মানে পরের ইনস্ট্রাকশনে চলে যাবে। পরের ইনস্ট্রাকশন এক ঘর পরেই আছে 301, 301 কে লোড করলাম। 301 নাম্বার লোকেশনে যে আমরা একটা ইনস্ট্রাকশনকে খুঁজে পাইছি, এই ইনস্ট্রাকশনটাকে তাহলে এখন আমরা কোথায় নেব? যেহেতু এটা এখন এক্সিকিউশনে যাবে, এটাকে লোড করলাম হচ্ছে আইআর এ, এই আইআর। এখানে বলা আছে যে 5 নাম্বার ঘটনা ঘটাও। 5 এ বলা আছে যে একটা মেমোরি থেকে ভ্যালু নিয়ে আসো, অ্যাকুমুলেটরে যোগ করো। এই যে কোন মেমোরি থেকে আনতে হবে সেটা বলে দেওয়া আছে। 941 নাম্বার মেমোরি থেকে 941 এ গেলাম, 2 কে খুঁজে পেলাম, এনে এই যে যোগ করে দিলাম, 5 হয়ে গেছে। এই যে 5। আমার ইনস্ট্রাকশন এক্সিকিউশন শেষ। আমি প্রোগ্রাম কাউন্টারকে 1 বাড়ায় দিলাম, এই যে 302। একই সাথে 302 নাম্বার ঘরে যে আমি ইনস্ট্রাকশনটা পেলাম, এটাকে আমি আইআর এ লোড করলাম। এই ইনস্ট্রাকশনটা বলতেছে অ্যাকুমুলেটরে যে ভ্যালুটা আছে সেটাকে সেভ করে আসো। কোথায় সেভ করবা? এই যে অপারেন্ডে দেয়া আছে মেমোরি, এটা হচ্ছে 341, 941 সরি। তো 941 এ যে আমরা এখন সেভ করব। এই এক্সিকিউট করলাম, এই যে 941 এ যে আমার 5 সেভ হয়ে গেল। এইভাবে হচ্ছে এটা এটা দেখানোর কারণ কি? যে একটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশন কম্পিউটারের লোয়ার লেভেলে কি হয়। আরেকটু জটিল, আরো জটিল কিছু ঘটনা ঘটে। যেমন তোমার হচ্ছে মেথড কল হতে পারে, লুপ, এগুলো একটু স্পেশালভাবে হ্যান্ডেল হয়। কিন্তু ওভারঅল যদি আমরা সাধারণভাবে চিন্তা করি যে একটা কম্পিউটারে কিভাবে ডেটা থাকে এবং সেখান থেকে আমরা সেগুলোকে কাজে লাগাই কিভাবে প্রসেস করি বা সফটওয়্যার রান করি, তাহলে মোটামুটি এইটা হচ্ছে একটা বেসিক আইডিয়া। আচ্ছা, তো এইবার আমরা ইনস্ট্রাকশন এই যে এক্সিকিউশন করলাম, এই যে আমরা আগের স্লাইডে দেখালাম যে এইভাবে সফটওয়্যার একটার পর একটা একটার পর একটা রান হয়, এই জিনিসটা আসলে কাজ করে যে স্টাইলে, এটাকে 6টা কনসেপ্টে ভাগ করা যায়। তো এই কনসেপ্টটাকে আমরা বলতে পারি যে ইনস্ট্রাকশন লাইফ সাইকেল। 6টা স্টেজে ভাগ করা যায়। এই স্টেজগুলোকে একসাথে আমরা বলি ইনস্ট্রাকশন লাইফ সাইকেল। লাইফ সাইকেলের সংজ্ঞা যদি আমরা বলি, তার মানে একটা ঘটনা ঘটতে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো স্টেপ আছে সেই স্টেপগুলোর সমন্বয়। তাহলে এটাকে আমরা বলতে পারি ইনস্ট্রাকশন লাইফ সাইকেল। তো ইনস্ট্রাকশন লাইফ সাইকেলে কি কি থাকে দেখো। আমরা যখন একটা সফটওয়্যার রান করি, প্রথমেই যে ইনস্ট্রাকশনটা লোড হবে তার অ্যাড্রেস ক্যালকুলেশন হয়। ওই যে আমরা প্রোগ্রাম কাউন্টার দেখতেছিলাম। তো আমাদের প্রথমে হচ্ছে ইনস্ট্রাকশনের যে ইনস্ট্রাকশনটা রান হবে এরপরে, তার যে অ্যাড্রেস সেটা প্রথমে মাইক্রোপ্রসেসর দিয়ে পাঠাক বা কোনো একভাবে ক্যালকুলেট হোক, ওই অ্যাড্রেসটা আগে ঠিক হয় যে এই অ্যাড্রেস নিয়ে এখন কাজ হবে। দেন আমাদের প্রথম স্টেপ আসে যেটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেচিং। অর্থাৎ আমরা ইনস্ট্রাকশনটাকে রিড করে নিয়ে আসবো। যে ইনস্ট্রাকশনটাকে রিড করে নিয়ে আমরা আইআর এ রাখছিলাম এর আগের স্লাইডেই। আমরা যদি একটু যাই, এই যে আমরা আইআর এ বারবার লোড করতেছিলাম, এই হচ্ছে সেই ইনস্ট্রাকশন ফেচ। অর্থাৎ র্যাম থেকে বা মেমোরি থেকে একটা ইনস্ট্রাকশনের পুরো লাইনগুলোকে রিড করে এনে আমার সেট করে দেয়া আইআর এর ভিতরে, আমার মাইক্রোপ্রসেসরের ভিতরে নিয়ে আসা। দেন আমরা ওইখান থেকে ডিকোড করি, ইনস্ট্রাকশন ডিকোড করি, এটা সেকেন্ড স্টেপ। এটাই হচ্ছে যে কাজটা করে সেটা হচ্ছে যে আমার বোঝার চেষ্টা করে যে এখন কি করতে হবে, অর্থাৎ অপকোডটাকে আইডেন্টিফাই করে ওই পুরো ইনস্ট্রাকশনের মধ্যে কতটুকু অপকোড এবং সেই অপকোডটা আসলে কি, যোগ বিয়োগ গুণ ভাগ, সেটাকে আইডেন্টিফাই করে। এটাকে আমরা বলতেছি ইনস্ট্রাকশন ডিকোডিং গেল। এরপরে আমাদের কাজ হচ্ছে কোন অপারেন্ট বা কোন অপারেন্টগুলোর সাথে কাজ হবে সেটাকে আইডেন্টিফাই করা। ফর এক্সাম্পল, আমরা একটা উদাহরণ দিছিলাম, এখানে অপারেন্ট হচ্ছে একটা, এখানে অপারেন্ট হচ্ছে দুইটা। তাহলে
আমার কি একটা অপারেন্ড আসবে নাকি দুইটা তিনটা মাল্টিপল অপারেন্ড আসবে বা লুপের মধ্যে অনেকগুলো অপারেন্ড লাগতে পারে, এই জিনিসটাকে এখন হচ্ছে অ্যাড্রেস ক্যালকুলেট করতে হবে, অপারেন্ডগুলো বা অপারেন্ডটার অ্যাড্রেস ক্যালকুলেট করতে হবে এবং সেটাকে ফেচ করতে হবে। এ হচ্ছে আমার পরবর্তী দুই স্টেপ, অপারেন্ডের অ্যাড্রেস ক্যালকুলেশন এবং অপারেন্ডটাকে ডিকোড করা। একটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশনে আমরা এই পর্যন্ত পৌঁছাইছি। এইবার অপারেশনটাকে পারফর্ম করতে হবে, অর্থাৎ এক্সিকিউট করতে হবে, অপারেন্ডটাকে আমাকে এক্সিকিউট করতে হবে। তো আমাকে বলা হলো যোগ করতে, তাহলে ওই যোগটা করে দেখাইতে হবে, সেই মেমোরি লোকেশনের সাথে করতে বলুক, কোনো একটা ভ্যালুর সাথে করতে বলুক, কোনো একটা রেজিস্টারের সাথে করতে বলুক। তো এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো ডাটা অপারেশন এটা পারফর্ম করতে হবে আমাদের পঞ্চম স্টেজ, এবং লাস্টের স্টেজ হচ্ছে এই দুইটা। কি জিনিস? এই যোগ হয়ে যাওয়ার পরে অনেক সময় অনেক ইনস্ট্রাকশনে কিছুই করতে বলবে না, যে ঘটনা ঘটায় বসে থাকো। যেমন আমরা বললাম যে ফ্ল্যাগ রেজিস্টারকে জিরো করে দাও, এখানে কোনো কিছু আর স্টোর করার ইয়ে নাই, জিরো করা শেষ হয়ে গেলে কাজ শেষ। কিন্তু অনেক সময় দেখা যাবে যে বলবে যে ভ্যালুটাকে আবার রেখে সেভ করে আসো। ফর এক্সাম্পল, এই আমরা আগের যে উদাহরণটা দেখতেছিলাম সেখানে লাস্ট যে ইনস্ট্রাকশনটা ছিল সেটাই ছিল যে আবার অ্যাকুমুলেটর থেকে মেমোরিতে সেভ করে আসো। তাহলে স্টোর করা লাগতে পারে। স্টোরের জন্য যেটা করতে হবে, অপারেন্ড কোথায় স্টোর হবে সেই অ্যাড্রেস ক্যালকুলেট করতে হবে এবং ফাইনালি সেটাকে স্টোর করে আসতে হবে। এটাও মাল্টিপল হতে পারে, যদি মাল্টিপল ডেটা সেভ করার প্রয়োজন পড়ে, যেমন একটা অ্যারে অপারেশনের মধ্যে হয়তো লুপ চালায় বারবার স্টোর হচ্ছে, তখন কি হবে, ওই বারবার হচ্ছে ওই মেমোরিটাকে অ্যাক্সেস করে ওখানে স্টোর রাখতে যেতে হবে, এই জন্য এটাও লুপ হতে পারে। অথবা একটা সিঙ্গেল অপারেন্টের সাথেও এই ঘটনা ঘটতে পারে, বা একটা সিঙ্গেল মেমোরি লোকেশনের সাথেও এটা ঘটতে পারে। তো আমাদের লাস্টের স্টেপটা হচ্ছে যে আমাদের অপারেন্ডের যেখানে স্টোর করব তার অ্যাড্রেস ক্যালকুলেট করে সেটাকে স্টোর করে রেখে আসা। ফাইনালি এখান থেকে নিচে নেমে লাইফ সাইকেল আমাদের শেষ। লাইফ সাইকেল আবার ঘুরে কি করতে পারে, লুপ থাকলে বা কোনো রকমের ইনস্ট্রাকশন থাকলে বা অ্যারে ধরনের ডেটা থাকলে এখানে এসে আবার কাজ শুরু করবে। যদি সেটা না হয় তাহলে এসে আবার পরের ইনস্ট্রাকশনে যেয়ে প্রথম থেকে কাজ শুরু করবে। এইটা একটা ইনস্ট্রাকশনের লাইফ সাইকেল। মোটামুটি একটা ইনস্ট্রাকশন কয়টা স্টেজে কাজ করে? 6টা স্টেজে কাজ করে। আমরা বলে ফেলছি যে প্রথমে হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ করে, এই পুরোটা মিলে একটা। দেন হচ্ছে ইনস্ট্রাকশনটাকে ডিকোড করে, এই হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, যে অপারেন্ডের অ্যাড্রেস ক্যালকুলেট করে, অপারেন্ডের অ্যাড্রেসটাকে হচ্ছে ফেচ করে। গেল। এরপরে আমাদের ইনস্ট্রাকশনটা ফাইনালি পারফর্ম করে 5, এবং এই যে দুইটা, এই দুইটা মিলে হচ্ছে 6। এই হচ্ছে আমাদের একটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশনের 6টা স্টেপ বা লাইফ সাইকেল। এখানে একটা স্টেপ বাদ গেছে, ওটা আসলে লাইফ সাইকেলের অংশ না কিন্তু একটা পার্ট এই এক্সিকিউশনের সময়, সেটা হচ্ছে ইন্টারাপ্ট। আমরা বলছিলাম কম্পিউটারে যখন কোনো ডিভাইস ঘটনা ঘটাতে চায় তখন সে যে কাজটা করে সেটাকে আমরা বলে থাকি ইন্টারাপ্ট। কোনো একটা পিনের মাধ্যমে মাইক্রোপ্রসেসরকে সিগন্যাল দেয়া যে আমি এখন একটা ঘটনা ঘটাবো, হতে পারে সেটা একটা কিবোর্ড প্রেস, হতে পারে সেটা একটা মাউস প্রেস, এক্সটার্নাল ডিভাইস বা ইন্টারনাল কোনো মেকানিজম কোনো একটা কাজ করতে চাচ্ছে। এই ধরনের সিচুয়েশনে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে, যখন এই ধরনের ঘটনা ঘটানো হয় একটা পিন বা সিগন্যাল বা যে কোনো একটা মাধ্যমে, তখন মাইক্রোপ্রসেসর নিজের ইনস্ট্রাকশন এক্সিকিউশন শেষ করে এবং পরবর্তীতে পরের ইনস্ট্রাকশনে যাওয়ার আগে সে একবার চেক করে দেখে যে কোনো ইন্টারাপ্ট আছে কিনা, কেউ কোনো ইন্টারাপ্ট বা কোনো ইভেন্ট ঘটানোর চেষ্টা করতেছে কিনা, এটাকে বলে ইন্টারাপ্ট চেক। যদি না থাকে তাহলে রেগুলার এক্সিকিউশনে ফেরত যাবে, যদি থাকে তাহলে ওই ইন্টারাপ্টটাকে আগে সার্ভিস দিবে, যে কে ঘটনা ঘটাতে চাচ্ছে, কি ঘটাতে চাচ্ছে, সেটার প্রায়োরিটি কত, ওইটা এখনই ঘটানোর প্রয়োজন কিনা, এইগুলো বিবেচনা করে সেটাকে আগে এক্সিকিউট করে নেবে। করা শেষ হয়ে গেলে আবার রেগুলার যে আমার ইনস্ট্রাকশন এক্সিকিউশন আছে সেখানে ফেরত আসবে। আর যদি ইন্টারাপ্ট না থাকে তাহলে তো সরাসরি আসবে। এটাও পার্ট অফ লাইফ সাইকেল, যদিও স্টেপ বলা যাবে না ইনস্ট্রাকশন এক্সিকিউশনে, কিন্তু আমার মাইক্রোপ্রসেসর একবার চেক করে দেখে যে এই ধরনের কোনো ইভেন্ট আছে কিনা। তো এই মোটামুটি আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউশন কীভাবে হয় ওইটা সম্পর্কে আমরা একটা আইডিয়া দিলাম। এর পরবর্তীতে আমরা আবার হচ্ছে অন্যান্য কনসেপ্টের সাথে আবারও ওইটা ফেরত আসবে কিছু কিছু জায়গায়, কিন্তু আপাতত আমরা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের একটা মোটামুটি বেস আইডিয়া আসলে দিতে পারছি আশা করা যায়। এবার আমরা শুরু করবো আমাদের মাইক্রোপ্রসেসর নিয়ে কিছু কনসেপ্ট নিয়ে, যে মাইক্রোপ্রসেসর ভিতরে কাজে লাগে এরকম কিছু জিনিসপত্র দেখাবো। মাইক্রোপ্রসেসরের ডিটেলস আমরা দেখাবো হচ্ছে মূলত 8086 চ্যাপ্টার শুরু হওয়ার পরে, কিন্তু আমরা কিছুটা ধারণা রাখবো যাতে আমাদের ওই পরবর্তীতে এই টার্মগুলো যদি আসে সেগুলো যেন বোঝা যায় যে আমরা কি বলতে চাচ্ছি। তো মাইক্রোপ্রসেসর আমরা বলে ফেলছি অলরেডি যে এটা দুই ধরনের অ্যাকচুয়ালি কয়েক ধরনের হতে পারে, 4 বিট, 8 বিট, 16 বিট। তো আমরা 16 বিট মাইক্রোপ্রসেসর বলতে আসলে কি বুঝাই? আমরা বুঝাই যে যখন যোগ বিয়োগের ঘটনা ঘটবে তখন একসাথে 16 বিট পর্যন্ত যোগ বিয়োগ হতে পারে, কোনোভাবে এখানে 20 বিট যোগ করা যাবে না একটা অ্যারিথমেটিক লজিক ইউনিটে। আমরা যদি বলি এটা 16 বিট মাইক্রোপ্রসেসর, তাহলে ওই মাইক্রোপ্রসেসরের ভিতরে যে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে সেখানে 16 বিটের বেশি যোগ বিয়োগ একসাথে করা যাবে না, করতে গেলে ভেঙে ভেঙে করতে হবে।
32 বিটের নাম্বার যোগ করতে গেলে দুইটা 16 বিটের নাম্বারে কনভার্ট করে যোগ করতে হবে, এইভাবে করতে হবে আর কি। তো একসাথে 16 বিট পর্যন্ত ডেটা হ্যান্ডেল করতে পারে। আমরা যদি বলি 32 বিটের মাইক্রোপ্রসেসর, তার মানে এটা 32 বিট পর্যন্ত ডেটা হ্যান্ডেল করতে পারে, 32 বিটের দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে। এখানে একটা ব্যাপার হচ্ছে 16 বিট মাইক্রোপ্রসেসর কিন্তু মানে কিন্তু তার অ্যাড্রেসের যে তার সেটা কিন্তু 16 বিট না, সেটা 20 বিট হতে পারে, 32 বিটও হতে পারে। ডেটা বাস এবং অ্যাড্রেস বাসের যে হিসাব নিকাশ এই দুটো কিন্তু আলাদা। যদিও অনেক ক্ষেত্রেই এই দুইটাকে মাল্টিপ্লেক্সড অবস্থায় ইউজ করা হয়, অর্থাৎ একই তার দিয়েই তুমি অ্যাড্রেস এবং ডেটা পাঠাতে পারো, কিন্তু ডেটা সাইজের উপর ডিপেন্ড করবে যে আসলে কত বিটের ডেটা নিয়ে কাজ করতেছে। তো এই দুইটা ডিফারেন্ট হতে পারে। কন্ট্রোল ইউনিট কি জিনিস? কন্ট্রোল ইউনিট হচ্ছে আমরা পড়াইছিলাম যে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা আমাদের মাইক্রোপ্রসেসর বা সিপিইউর ভিতরে টোটাল 4 রকমের জিনিস আছে। লেভেলিং যদি আমরা বলি, টোটাল 4 রকম টপ লেভেল ভিউয়ের কথা যদি বলি, এর মধ্যে একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, এর মধ্যে আছে হচ্ছে মেমোরি, এর মধ্যে আছে হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল সার্কিট কি জিনিস আমরা বলবো, আর থাকে হচ্ছে বাস বা তার। অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে অ্যাকচুয়ালি সেই যোগ বিয়োগ গুণ ভাগগুলো হয়। মেমোরিতে হচ্ছে ক্যাশ বা রেজিস্টার মেমোরি থাকে, যেগুলো হচ্ছে আমার ডেটা সাপ্লাই করতে পারে খুব দ্রুত অ্যারিথমেটিক লজিক ইউনিটকে, টেম্পোরারি ডেটা সেভের জন্য কাজে লাগে। কন্ট্রোল ইউনিট কি? কন্ট্রোল ইউনিট হচ্ছে আমরা একই সার্কিটের ভিতরেই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে থাকি একটা সার্কিট দিয়ে, নাহলে তো অনেক 100টা ইনস্ট্রাকশন হলো, তাহলে তো 100 রকমের সার্কিট লাগতো। তো আমরা করি কি, একটা কমন সার্কিট বানায় তাকে দিয়ে অনেক কাজ করাতে পারি, কমন কাজগুলো করাতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে এইটা করাতে হলে আমাকে তো ওকে বলতে হবে যে এখন আমি ডেটা পাঠাচ্ছি, তুমি যোগ করবা নাকি তুমি বিয়োগ করবা, প্রতিবার ওকে বলে দিতে হবে। তো এই যে ওকে ইনস্ট্রাকশনগুলো দেয়া বা এই ইনস্ট্রাকশনগুলো সিগন্যালগুলোকে কন্ট্রোল করা, এইটার জন্য যে সার্কিটটা কাজ করে সেটাকে বলে আমরা কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট 3 ভাবে হতে পারে। এক হচ্ছে প্রথমটা হার্ডওয়্যার, যেখানে যোগ হবে নাকি বিয়োগ হবে সেটা হার্ডওয়্যার লেভেলে আগে থেকেই বলে দিতে হবে। প্রতিটা ইনস্ট্রাকশন বা অপারেশনের জন্য কোন কোন তারে কোন কোন বিট বসবে এটা হার্ডওয়্যার লেভেলে সেট করে দিতে হবে, সেটাকে আমরা বলি হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সে আমার ইনস্ট্রাকশন সংখ্যা 1000, অর্থাৎ আমার মাইক্রোপ্রসেসরটা 1000 রকমের ইনস্ট্রাকশনকে হ্যান্ডেল করতে পারে। তাহলে তাহলে 1000 রকমের ওরকম কন্ট্রোল ইউনিট বানাইতে হবে, যাতে প্রতিটা ইনস্ট্রাকশন টাইপের জন্য আমরা বানাই দিতে পারি যে তারে কোন তারে কি যাবে। তো এইটা তো ফিজিবল হয় না, এটাকে বলে হার্ডওয়্যার, কিন্তু এটা আসলে ছোটোখাটো সিস্টেমের জন্য ঠিক আছে, ছোটোখাটো মাইক্রোপ্রসেসরের জন্য। যখন মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন সংখ্যা বেড়ে যাবে তখন এটা কাজ করবে না। তো ওটার জন্য আমাদের পরবর্তীতে যেটা লাগে সেটার নাম হচ্ছে মাইক্রো প্রোগ্রামিং। মাইক্রো প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা সাম কাইন্ড অফ মেমোরিকে ধরে রাখে। সে ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম যে এইটা এইটা তো আমি একটা ইনস্ট্রাকশন পাঠালাম, এই ইনস্ট্রাকশন থেকে অপকোডটাকে নিল, ওই অপকোডটাকে আগে বোঝার চেষ্টা করলো যে অপকোডের মধ্যে কি কি কাজ হবে, সেখান থেকে সে হচ্ছে এই অপকোডের বিটগুলোকে নিল এবং আগে যে ঘটনাগুলো ঘটছিল তাতে যে সিগন্যালগুলো জেনারেট হচ্ছে তার একটা স্ন্যাপশট নিল, নিয়ে এই মেমোরি থেকে জেনারেট হবে যে তাহলে এখন কোন কোন তারে বা কোন কোন বাসে বা কম্পিউটারে কোন কোন জায়গায় কি কি সিগন্যাল পাঠাতে হবে, কন্ট্রোল সিগন্যালগুলো কি কি হবে। একটা মেমোরি মেনটেন করা হলো, পুরো আলাদা একটা সার্কিট না করে একটা মেমোরি, অর্থাৎ যোগ আসলে আমার 3 নাম্বার তারে 1 যাবে, বিয়োগ আসলে আমার 3 নাম্বার তারে বিয়োগ যাবে, এই 0 যাবে। তাহলে এই যে কনসেপ্ট, মানে আমার এই যে সিগন্যাল কোথায় কোনটা যাবে, এটা আমি হার্ডওয়্যার লেভেলে ডিজাইন না করে একটা মেমোরির মধ্যে রেখে দিছি। আমি একটা লজিক বানাইছি, যে লজিক আমার বর্তমান অপকোডকে চেক করে, আমার প্রিভিয়াস যে সিগন্যালগুলোকে ছিল সেগুলোকে চেক করে, করে এই মেমোরি দিয়ে একটা লজিকের মাধ্যমে ডিসাইড করে যে ঠিক আছে আমার কোন কোন বাসে বা কোন কোন তার এখন কত কত যেতে হবে। দেন এই সিগন্যালগুলোকে ডিসপার্স করে দেয়, অর্থাৎ এই সিগন্যালগুলোকে জেনারেট করে সেখানে বসায় দেয় এবং এইগুলোকে নিয়ে আবার সেভ করে রাখে, যাতে করে হচ্ছে পরবর্তী ইনস্ট্রাকশনে ওইগুলোকে ইনপুট হিসেবে পাঠানো যায়, যাতে বুঝতে পারে যে এখন আমাকে প্রিভিয়াস স্টেট দেখে পরেরটা জেনারেট করতে হবে। একই সাথে এখানে একটা ক্লক লাগে, যে টাইমিংয়ের মাধ্যমে হচ্ছে এই সিগন্যালগুলো জেনারেট হবে এক একটা ক্লক পালসের সাথে। এইভাবে হচ্ছে মাইক্রো প্রোগ্রামিং করা যায়, এবং এই মাইক্রো প্রোগ্রামিং এবং হার্ডওয়্যার প্রোগ্রামিং দিয়ে আসে ন্যানো প্রোগ্রামিং। এটার খুব ডিটেলস আমি এখন পর্যন্ত কোথাও পাইনি, তো এটা আমাদের সিলেবাসের মধ্যে আমরা রাখতেছি না, যেহেতু আমি খুঁজে পাইনি। তো আপাতত আমরা এই দুটো বুঝি, হার্ডওয়্যার এবং মাইক্রো প্রোগ্রামিং। মাইক্রো প্রোগ্রামিং মোটামুটি লার্জ স্কেল মাইক্রোপ্রসেসরগুলোর জন্য পসিবল, আর হার্ডওয়্যার হচ্ছে একটু তুলনামূলক লো স্কেল, বিকজ এটার জন্য একদম হার্ডওয়্যার লেভেলে যে আমাকে কনফিগার করতে হচ্ছে।
এবার আসি র্যাম। তো আমরা এতদিন এই কম্পিউটার সায়েন্সের মধ্যে যত র্যাম নিয়ে আলোচনা করছি বেশিরভাগই হচ্ছে ইই রম, ইপি রম, হ্যাঁ, ইলেকট্রনিক্যালি ইরেজেবল রম, ইই রম, বা ইলেকট্রনিক্যালি প্রোগ্রামেবল রম বা র্যাম। সমস্যা হচ্ছে যে ওই র্যাম রমগুলো আসলে ওইগুলো হচ্ছে টাইপ, র্যাম রমের অ্যাকচুয়াল ফিজিক্যাল টাইপ। আমরা যেটা আলোচনা করি না সেটা হচ্ছে আমরা যে জিনিসগুলো আসলে কিনি বা সচরাচর যেগুলো আমরা রিয়েল টাইমে দেখতে পাই বা যেগুলো নামের সাথে আমরা পরিচিত হই, যেমন ক্যাশ, বা হচ্ছে আমরা দোকানে কিনতে গেলে শুনি DDR345, এইগুলো কি? তো এই এই জিনিসটাই এখানে এইভাবে তৈরি করা হয়েছে। আমরা এই এই লিঙ্কটায় গেলে ডিটেলসে পাবো। তো আমি কিছু নাম আগে বলি যে আমরা র্যামের কয়টা টাইপ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আছে স্ট্যাটিক র্যাম, তারপর ডাইনামিক র্যাম, তারপর হচ্ছে সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যাম, দেন আসবে ডিডিআর। এইগুলো হচ্ছে সেই জিনিস যেগুলো আমরা আসলে এখন কিনতেছি। ডিডিআর 2, 3, 4, বর্তমানে 5 চলতেছে, এই স্ট্যাকটা 4 পর্যন্ত করা আছে। এখন অলরেডি মার্কেটে 5 অ্যাভেলেবল। এছাড়া আছে জিডিডিআর। কি জিনিস আমরা বলবো, কোথায় বলবো? এইখানে। এই হচ্ছে আমার সেই ওয়েবসাইটের লিঙ্ক, এখানেই ডিটেলসে আছে। এখান থেকে আমরা কোশ্চেন করতে পারি যে হচ্ছে কোনটা কি কাজে লাগে, কোনটার পিছনের টেকনোলজিটা কি, তার একটা বেসিক ধারণা, অথবা এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, বা আসলে এই এভলিউশনটা কিভাবে হয়েছে। আমরা যদি খুব সংক্ষেপে একটু তাড়াতাড়ি আলোচনা করতে করতে যাই এটা ধারণা দেওয়ার জন্য, এখান থেকে পড়লেই সব পাওয়া যাবে। আমরা তারপর একটু ধারণা দিয়ে যাই যে আসলে কি কি জিনিস। প্রথমটা ছিল হচ্ছে স্ট্যাটিক র্যাম। স্ট্যাটিক র্যাম হচ্ছে এমন একটা টাইপের র্যাম যেখানে অল টাইম পাওয়ার কানেক্টেড অবস্থায় থাকতে হয়, অর্থাৎ সবসময় একটা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে রাখতে হবে। এখান থেকে মানে ফ্র্যাকশন অফ আ সেকেন্ড যদি, বা যদি খুব ন্যূনতম সময়ের মধ্যে যদি পাওয়ার চলে যায় তাহলে এই ডাটাগুলো হারায় ফেলবে। এখানে তোমার ডেটা বা বিটগুলা কোনো একভাবে কিছুক্ষণের জন্য পাওয়ার ছাড়া সেভ রাখার কোনো ওয়ে নাই। কিন্তু সুবিধা হচ্ছে যে এই কারণে এখানে তোমার হচ্ছে সবসময় পাওয়ারের রিফ্রেশমেন্টের দরকার পড়ে না, অলসময় সবসময় তোমাকে সাপ্লাই দিয়েই রাখতে হবে। এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে কাইন্ড অফ কনস্ট্যান্ট পাওয়ার ফ্লো। এই জন্য এটাকে আমরা এটাকে নাম দেওয়া হচ্ছে স্ট্যাটিক র্যাম। এখন ব্যাপার হচ্ছে এটা শুরুর দিকে স্ট্যাটিক র্যাম বললেও এটা আসলে আমাদের বর্তমান কম্পিউটারও আছে, এটা আসলে অবসলিউট হয়নি, বরং এটা একটা বড় সড়ো ভূমিকা আছে। এটা খুবই দ্রুত কাজ করে, খুবই পাওয়ারফুল একটা মেমোরি সিস্টেম। এটাই হচ্ছে আমাদের ক্যাশ। আমরা বর্তমানে কম্পিউটার যে ক্যাশ মেকানিজম ইউজ করি, যে ওই যে টেম্পোরারি ডেটা ধরে রাখার জন্য বা বাফার মেমোরি হিসেবে যেটা ইউজ করি, এটাই হচ্ছে স্ট্যাটিক র্যাম। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো জায়গায় রিফ্রেশিংয়ের প্রয়োজন পড়ে না, কোনো রকম পাওয়ার রিফ্রেশিংয়ের প্রয়োজন পড়ে না, অল টাইমই তোমার পাওয়ার সাপ্লাই দিয়ে রাখতে হবে। হ্যাভিং সাইড দ্যাট, তারপরেও এটা আসলে খুব বেশি পাওয়ার যে কনজিউম করে বলা যাবে না। অন্যান্য র্যাম, অর্থাৎ বর্তমানে যে নর্মাল যে র্যামগুলো আছে সেগুলো হচ্ছে তোমার এর তুলনায় বেশি পাওয়ার কনজিউম করে। তো এর অ্যাডভান্টেজ কি? এটা দিয়ে আমরা ক্যাশ তৈরি করি। এটা হচ্ছে হার্ড ডিস্কের একটা বাফার মেমোরি তৈরি হয় এই টেকনোলজি দিয়ে। একই সাথে ভিডিও কার্ড বা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারেও এটা ব্যবহৃত হয়ে থাকে। এর পরবর্তীতে আসে হচ্ছে ডায়নামিক র্যাম। এই ডায়নামিক র্যাম হচ্ছে তুমি একটা বিটকে এই র্যামের মধ্যে লোড করলা এবং ওখান থেকে পাওয়ার লিকেজ হয়, পাওয়ার কমতে থাকে, এবং ফাইনালি ওইটাকে ধরে রাখার জন্য, ওই বিটগুলোকে ধরে রাখার জন্য সাম কাইন্ড অফ পাওয়ার রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়, একটা পাওয়ার রিফ্রেশিংয়ের প্রয়োজন হয় ওই র্যামের ভিতরে। দেন হচ্ছে ও আবার ওই বিটটাকে ধরে রাখতে পারে। এই যে তোমার কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে বা অ্যাকশন লাগতেছে রিফ্রেশিং নামের, এই জন্য এটাকে বলা হয় মূলত হচ্ছে ডায়নামিক। এই ডায়নামিক র্যামকেই আমরা বর্তমানে দেখি এই আমাদের কম্পিউটারে। ডিডিআর আসলে এখান থেকে আসছে, এটার একটা ভ্যারিয়েন্ট। আচ্ছা, এই ডিআর তোমার তুলনামূলক কস্ট কম, কিন্তু হচ্ছে পাওয়ার কনজাম্পশন একটু বেশি। এটা বর্তমানে সিস্টেম মেমোরি র্যামের মধ্যে ব্যবহার হচ্ছে, গ্রাফিক্যাল মেমোরির মধ্যে ইউজ হচ্ছে, সরাসরি ডিডিআর ইউজ হচ্ছে না। ডিডিআর এর কয়েকটা ভার্সন তৈরি হচ্ছে, যেমন ডিডিআর এর নেক্সট ভার্সন হচ্ছে যেটা 93 থেকে বর্তমানে আছে, এটা হচ্ছে সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যাম। ফর এক্সাম্পল আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে কি জিনিস, আমরা বলছিলাম যে মানুষ হচ্ছে সময়ে হিসাব করে সেকেন্ড দিয়ে, কম্পিউটার হিসাব করে কম্পিউটার পালসে। এই কম্পিউটার পালস আসে কি থেকে? একটা অসিলেটর, বাইরের একটা এক্সটার্নাল ডিভাইস থেকে, যেটাকে আমরা বলি ক্লক। এই ক্লক পালস পাঠায় এবং সেই পালস অনুযায়ী কম্পিউটার কাজ করে। শুরুর দিকে যে র্যাম, ফর এক্সাম্পল ডি র্যাম, এটা কাজ করতে হচ্ছে ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে। একটা ইনস্ট্রাকশন আসছে, একটা ইনপুট বা আউটপুটের রিকোয়েস্ট আসছে, ওটা আসার সাথে সাথেই কম্পিউটার কাজ করতো। সমস্যা হচ্ছে এতে কম্পিউটারের ভিতরে যে যোগ বিয়োগ গুণভাগ বা যে ডেটা ট্রান্সফার হচ্ছে তার সাথে ওই র্যামের টাইমিং মিলতো না। তাই পরবর্তীতে যে র্যামটা আসে সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস, অর্থাৎ ওই ক্লক পালসের উপর ডিপেন্ডেন্ট। ক্লক পালস যখন শুরু হবে, ইনপুটের রিকোয়েস্ট যখনই আসুক ও ওই সময় থেকে শুরু করবে, এবং কম্পিউটারকেও ও হচ্ছে সেই অনুযায়ী ডাটা প্রোভাইড করবে ওই ওই ক্লককে মেনটেন করে সিঙ্ক্রোনাস ওয়েতে।
এর ডি র্যামটা ছিল হচ্ছে অ্যাসিনক্রোনাস, যেটা হচ্ছে ইনপুট ডিপেন্ডেন্ট ছিল কিন্তু টাইম ডিপেন্ডেন্ট না। অথ এই পরেরটা এই সিনক্রোনাস যে ডি র্যামটা আছে এইটা হচ্ছে মূলত আমার ইনপুট ডিপেন্ডেন্ট নয়, আমার হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। ইনপুট যখনই আসুক ও ক্লক পাস শুরু হলেই কাজ শুরু করবে এবং ওই নির্দিষ্ট ক্লক পাসের মধ্যে ও ডেটা কাজ শেষ করে রিড রাইট যেটাই করুক সেটা করে আবার ডেটা পাস করে দিবে। এই জন্য আমরা বলি সিনক্রোনাস ডাইনামিক র্যাম। এই মূলত ডির্যামের সাথে এটার বেসিক পার্থক্য এইটাই আর কি। এই ডির্যামের পরে পরবর্তীতে এগুলো আপগ্রেড করা শুরু হলো। আপগ্রেড মানে স্পিড বাড়ানো শুরু হলো। স্পিড বাড়ানো বলতে প্রথম যেটা আসলো এসডিআর এসডি র্যাম, এটা হচ্ছে সিনক্রোনাস ডাইনামিক র্যাম। এ পর্যন্ত ঠিক আছে, আগেরটা একদম হুবহু সেম। কিন্তু এটা করতো কি, একটা ক্লক পালসের মধ্যে একটা রিড এবং একটা রাইট করে ফেলতে পারতো, অর্থাৎ এত দ্রুত কাজ করতো যে একটা রিড এবং একটা রাইট করে ফেলতে পারে। এইটা থেকেই পরবর্তীতে আসছে আরও আপগ্রেডেশন হয়ে যখন স্পিড বাড়ানো গেছে যে একটা ক্লক পালসের মধ্যে দুইটা রিড এবং দুইটা রাইট অপারেশন করা সম্ভব, সেটাকে আমরা বলতেছি ডাবল ডেটা রেট এসডি র্যাম। এইগুলোর শুধুমাত্র স্পিড বাড়ানোর ফলেই টেকনোলজিতে চেঞ্জ আসে এবং DDR2 DDR3 এবং DDR4 আসে। এগুলো যে তোমার এই ডেটা রেট চেঞ্জ হয়ে গেছে বা হচ্ছে দুইটা রিড রেটের জায়গায় চারটা রিড রেট করতে পারতেছে বা তিনটা পারতেছে এরকম না। এগুলো শুধুমাত্র স্পিড বাড়াইছে, অর্থাৎ একটা ক্লক পাস যদি ছোট হয়ে যায় তার মধ্যেই দুইটা রিড দুইটা রাইট করে ফেলবে। এরকমভাবে স্পিডের টেকনোলজিতে চেঞ্জ আসছে। এগুলো লেখা আছে, দেখে নিও, আমি জাস্ট আইডিয়া দিলাম আর কি। এর পরবর্তীতে যেটা আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে দেখা গেল এই টাইপের ডাইনামিক র্যামের পরেও একটা কাজে যে একটা ফেইলিয়ার আসতেছে সেটা হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং। ফর এক্সাম্পল আমরা মনিটরে যে স্ক্রিন দেখতে পাই বা আমরা যখন গেম খেলি তখন যে পরিমাণে হেভি গ্রাফিক্যাল আউটপুট মনিটরে আসে, এটা একটা পিছনে মানে ব্যাকএন্ডে প্রচুর পরিমাণে ডেটা প্রসেসিং হয়। একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা প্রসেসিং করা লাগে। এই যে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা প্রসেসিং করা লাগে, এইটা সাধারণ যে আমাদের র্যামগুলো আছে এগুলো পারে না, কন্ট্রোল করতে পারে না, কারণ ওইটার এত আউটপুট ক্ষমতা নাই যে ও এত পরিমাণ ডেটাকে একসাথে রিড রাইট করাবে। এর জন্য একটা নতুন টাইপের র্যাম আবিষ্কার হলো যেটার নাম হচ্ছে গ্রাফিক্স ডাবল ডেটা রেট, তোমার হচ্ছে গ্রাফিক্স ডিডিআর। সরাসরি যদি আমরা বলি গ্রাফিক্স ডিডিআর, তাহলে জিডিডিআর নাম আর কি এটার। যদি দোকানে যাও শোনো কখনো, জিপিইউ কেনার সময় এটা শুনতে পারো হয়তো। তো এইটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একসাথে অনেক পরিমাণ ডেটা হ্যান্ডেল করতে পারে। আমরা যদি একটু বলি এটা যে সবচেয়ে দ্রুত মেমোরি হবে তা না, আমরা একটা উদাহরণ যদি দেই, ফর এক্সাম্পল তুমি এটা ট্রেন স্টেশনের কথা চিন্তা করো। তাহলে ওই ট্রেন স্টেশনে বা ট্রেন লাইনের কথা চিন্তা করো যেখানে অনেকগুলো লাইন আছে। তো ধরো 4টা ট্রেনের লাইন আছে যেখানে 80 কিলোমিটার পার আওয়ারে তোমার হচ্ছে ট্রেন ছুটে যাচ্ছে। এটারে বলি এটা ধরে নাও যে এটা হচ্ছে র্যামের কনসেপ্ট। জিডিডিআর বা গ্রাফিক্স যে ডিডিআর, এটার কনসেপ্ট হচ্ছে ওই 4টা ট্রেন লাইনের বদলে ওখানে 16টা ট্রেন লাইন আছে, 16টা দিয়ে ট্রেন যাচ্ছে এবং 80 কিলোমিটারের জায়গায় ওটার স্পিড হচ্ছে 50। তার মানে স্পিড কম হতে পারে কিন্তু এটার সুবিধা হচ্ছে এটা বেশি পরিমাণ ডেটা হ্যান্ডেল করতে পারে। এই গ্রাফিক্স জিডিডিআর এইটা হচ্ছে তাই। তো এই র্যামের প্রয়োজন পড়ে মূলত হচ্ছে ওই যে আমার গ্রাফিক্যাল ডেটাটা যে পরিমাণ ডেটা ফ্লো হয় গ্রাফিক্সের কাজ কারবারে ওইটাকে হ্যান্ডেল করার জন্য। এটা হচ্ছে আমাদের জিডিডিআর, মূলত 2003 থেকে শেষ পর্যন্ত আছে। আচ্ছা, এইগুলো আমরা আমাদের কনসেপ্টে দেখাবো না, এগুলো খুব বেসিক, ইভেন অবসলিট হয়ে গেছে ফ্ল্যাশ মেমোরি এখন। তো এখান থেকে কি আসতে পারে আমরা যদি কোশ্চেন হিসেবে বলি তাহলে আসতে পারে যে হচ্ছে কি ধরনের টেকনোলজি ডেভেলপ করছে বা হচ্ছে র্যামের কিছু ইতিহাস, অথবা হতে পারে র্যামের এই টেকনোলজিগুলোর স্পিড কিভাবে চেঞ্জ হলো, অথবা হচ্ছে ওই যে সিম্পলি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা একটার সাথে আরেকটা তুলনা। আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মেমোরি অ্যারে কিভাবে তৈরি করে। ফর এক্সাম্পল এটার আমরা উদাহরণ যদি বলি তাহলে বাসায় আমরা সবাই মোটামুটি দেখা যায় একটা কম্পিউটারে অনেক সময় 4 জিবি র্যাম লাগানোর জন্য একটা 4 জিবি না লাগায় দুইটা 2 জিবি র্যাম লাগাই, বা 32 জিবি র্যাম যদি লাগাতে চাই তাহলে মার্কেটে দেখা যায় 32 জিবি খুবই কম অ্যাভেলেবেল, তো দেখা যায় দুইটা 16 জিবি র্যাম লাগানো হয়। কিংবা যদি তুমি 128 জিবি লাগাতে চাও তাহলে দেখা গেল 32 জিবির 4টা র্যাম লাগছে বা 16 জিবির 8টা। সবসময় 8টা আসলে স্লট থাকে না, উদাহরণ হিসেবে বললাম আর কি। তাহলে এই যে আমরা একটা বেসিক সেল বা বেসিক র্যাম দিয়ে আমি অনেকগুলো লাগাই বড় একটা মেমোরি সিস্টেম তৈরি করতেছি, এটাকে আমরা বলি হচ্ছে কাইন্ড অফ মেমোরি অ্যারে। এই মেমোরি অ্যারে কিভাবে তৈরি করা যায়? তো আমরা একটা র্যাম চিন্তা করি, এটা একটা বেসিক র্যাম। আমরা জানি র্যাম মানে হচ্ছে আমার কি, র্যাম মানে হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ অ্যারে। ফর এক্সাম্পল যদি আমরা এখানে একটু আঁকি এরকম, তাই না? একটু আগে আমরা উদাহরণ দেখালাম যে এটা হচ্ছে আমার একটা র্যাম, মেমোরির অ্যারে এইটা। তাহলে এখানে কি থাকবে? প্রতিটার হচ্ছে অ্যাড্রেস থাকবে,
প্রতিটাকে লোকেট করার জন্য, প্রতিটা ঘরকে লোকেট করার জন্য একটা নাম্বারিং থাকবে এবং এর ভিতরে বিভিন্ন রকম ভ্যালু থাকতে পারে, ইনস্ট্রাকশন থাকতে পারে, ভ্যালু থাকতে পারে। এখন কথা হচ্ছে এইটা আমরা এই রকম একটা স্টাইলে প্রকাশ করতে পারি। 1k ইন্টু 8 মানে হচ্ছে এরকম লোকেশন আছে হচ্ছে 1024টা। এই জন্য এখানে লিখছি আমরা 1কে, এবং এই যে ভিতরে ভ্যালু রাখতেছি এর জন্য সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে 8 বিট। এই জন্য এইটা হচ্ছে 8। তার মানে এখানে একটা র্যাম কল্পনা করা হয়েছে যেখানে 1024টা ঘর আছে এবং প্রতিটা ঘরে 8 বিট পরিমাণ ডেটা রাখা সম্ভব, এবং প্রতিটা র্যামের সাথে কিছু ইনপুট আউটপুট লাইন আছে। যেমন 8 বিটের যেহেতু, তার মানে এর আউটপুট লাইন হবে 8 বিট, ইনপুট লাইন হবে 8 বিট। যেহেতু 1024টা লোকেশন, 1024কে আমি যদি বিট প্যাটার্নে প্রকাশ করতে চাই তাহলে ম্যাক্সিমাম লাগে 2 টু দি পাওয়ার 10। এই জন্য এটার অ্যাড্রেস লাইন হচ্ছে 10টা। বর্তমান যে সিস্টেম তাতে ইনপুট আউটপুট আসলে একই লাইন দিয়ে হয়। তুমি একই টাইমে ইনপুট একই টাইমে আউটপুট হয় না। তা আগে হয় ডাটা ইনপুট হচ্ছে, না হলে ডাটা আউটপুট হচ্ছে। তাহলে মোস্ট অফ দ্য কেসে দেখা যায় এই ইনপুট আউটপুটের লাইন আসলে সেম, কিন্তু বোঝানোর জন্য, যেহেতু কনসেপ্ট বোঝাচ্ছি আমরা, এই জন্য এই দুটো আলাদা করে দেখানো হয়েছে। এছাড়া এই কম্পিউটারের যে কোনো লোকেশনকে অ্যাক্সেস করার জন্য মাইক্রোপ্রসেসর যখন অ্যাড্রেস জেনারেট করবে সেটা হবে সর্বোচ্চ 10 বিটের। সর্বোচ্চ না, ওটা অলওয়েজ মিনিমাম হলো 10 বিটই হবে, ফিক্সড হবে 10 বিট। এছাড়া এই র্যামটা এখন কাজ করবে নাকি অন্য একটা র্যাম কাজ করবে, ওই যে আমরা বললাম 16 জিবির আমরা 2টা লাগাতে পারি, তাহলে কোন কোন র্যামটা থেকে ডেটা নিবে, এই জিনিসটা কন্ট্রোল করার জন্য যে পিনকে ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে চিপ সিলেক্ট। মাইক্রোপ্রসেসর কোনো একটা ওয়েতে এই সিগন্যালটাকে জেনারেট করে দেবে যে এটা এখন 1 হবে নাকি 0 হবে, এবং তার উপর বেস করে একটা নির্দিষ্ট র্যাম অ্যাট এ টাইম একটা সময় কাজ করবে। এবং এখন এই র্যামের সাথে রিড অপারেশন হবে নাকি রাইট অপারেশন হবে সেটা বলে পাঠায় মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসর বলে পাঠানোর সময় যে সিগন্যালটা বা পিনটাকে কাজে লাগায় সেটার নাম হচ্ছে রিড রাইট। এই হচ্ছে একটা র্যামের একদম ব্লক ডায়াগ্রাম। আমরা যদি বলি যে দেখতে কেমন র্যাম, তাহলে দেখতে হচ্ছে এরকম। এর নিচের পার্টস তো খুব জটিল, ফ্লিপ ফ্লপ বা বিভিন্ন টেকনোলজি দিয়ে বানানো হয় সার্কিট লেভেলে। আমরা সার্কিট লেভেলে আলোচনা করতেছিলাম, আমরা কনসেপ্ট লেভেলে যেটা দেখতে কেমন। তাহলে এটারে দিয়ে আমরা ওই মেমোরি অ্যারে কীভাবে বানাতে পারি? বানাতে পারি অনেকভাবে, 3টা ওয়েতে। আমরা দেখাবো 3টা ওয়ে। আরও একটা আছে ব্লক ডায়াগ্রাম, ব্লক ডিকোডিংটা আমরা দেখাবো না, 3টা আমরা দেখাবো কীভাবে হতে পারে, আমরা একটা আইডিয়া দিব। তো ফর এক্সাম্পল ধরো এইটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর, এটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর। আমরা একটু আড়াআড়ি করে এটা বসায় দেখাইছি। মাইক্রোপ্রসেসর থেকে অনেকগুলো পিন বের হয়ে গেছে। একটা মাইক্রোপ্রসেসর যদি আমরা কখনো খুলে দেখি, দেখবো যে ওইখান থেকে অনেকগুলো পিন কানেক্টেড হয়। এই পিনগুলো দিয়ে সে ডাটা আদান প্রদান করে। তাহলে আমরা ধরে নেই অনেকগুলো পিন আছে, এখানে কয়েকটা উদাহরণ ধরে নেই যে ডেটা পাসিংয়ের জন্য আমরা যে র্যামটা কল্পনা করছি 8 বিট, এই জন্য আমাদের 8টা লাইন লাগবে, D0 থেকে D7। এই যে আমরা লাগাই দিছি। এই যে আমরা ডিজাইনটা করছি, এই ডিজাইনে এই ইনপুট আউটপুট লাইন একই দেখানো হচ্ছে। আমরা আগের স্লাইডে দেখাইছিলাম যে ওটা আলাদা হয়, এখানে বোঝানোর জন্য ওটা একসাথে করেছে ডিজাইন। তুমি চাইলে আলাদা করে একটা লাইন টেনে দেখাইতে পারো যে ইনপুট লাইন আলাদা, আউটপুট লাইন আলাদা, বাট এখানে একটাই দেখানো হচ্ছে। তাহলে আমার ইনপুট আউটপুট লাইন কানেক্ট করছি, সবগুলো প্যারালালি কানেক্টেড আছে। একটা টাইম যে কোনো একটা র্যাম অ্যাক্টিভ হয়ে এখান থেকে ভ্যালু পাঠাবে, দুইটা কখনোই একসাথে পাঠানোর চেষ্টা করবে না, সম্ভব না, ডিজাইনটা ওইভাবে করা। এখানে রিড হবে নাকি রাইট হবে সেটা জেনারেট করার জন্য একটা পিন আছে, সেই পিন থেকে মাইক্রোপ্রসেসর বলে দিতে পারে যেটাকে রিড হবে নাকি রাইট হবে, করে এখানে সিগন্যাল পাঠিয়ে দিবে। এটা একটা কমপ্লিমেন্ট, অর্থাৎ 0 পাঠালে এটা অ্যাক্টিভেট হবে, রাইট হবে, এবং 1 পাঠালে হবে রিড। এইবার এই প্রতিটা র্যামের লোকেশন যদি আমি একটা অ্যাক্সেস করতে চাই তাহলে আমার 10 বিট লাগবে। এই যে সেই 10 বিট A0 থেকে A9, অর্থাৎ আমার এই যে মাইক্রোপ্রসেসর তার 10টা পিনকে A0 থেকে A9 নাম্বারিং করা আছে, এই 10টাকে আমি কানেক্ট করে দিলাম। এই 10টা দিয়ে আসবে সেই লোকেশন, যে লোকেশন দিয়ে হচ্ছে আমার অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসরটাকে এই র্যামের একটা লোকেশনকে অ্যাক্সেস করা যাবে। আমি বিট প্যাটার্ন দিয়ে পাঠালাম, ধরো 10000001, এরকম আমি 10টা নাম্বার দিয়ে পাঠালাম। তাহলে ধরো এটা কনভার্ট করলে, ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে ধরো যে সে 800 নাম্বার লোকেশন হয়, তাহলে 800 নাম্বার লোকেশন হলে তার মানে র্যামের 800 নাম্বার লোকেশন থেকে একটা ভ্যালুকে আইদার রিড করবে, অথবা 800 নাম্বার লোকেশনে যে এই যে D0 থেকে D7 পর্যন্ত যে ডেটাটা আসতেছে সেটাকে রাইট করবে। এটা হচ্ছে মেকানিজম। এছাড়া আরও 6টা আছে, অ্যাড্রেস বাস হচ্ছে 6টা। কেন 6টা? কারণ এখানে আমরা একটা র্যাম বানানোর চেষ্টা করতেছি, যে র্যামটা সাইজ হবে এরকম 6K ইন্টু 8, অর্থাৎ 6 কিলোবাইট র্যাম বানাবো। তার মানে এখানে 1024-এর 6টা র্যাম থাকবে, 1024টা করে লোকেশনের 6টা র্যাম থাকবে, এবং প্রতিটা র্যামের সাইজই হচ্ছে 8 বিট করে, এক ঘরে সর্বোচ্চ 8 বিট ধরে। আমি এই 6K ইন্টু 8 র্যামটা বানাবো, কাকে দিয়ে বানাবো? এইটাকে দিয়ে, 1K ইন্টু 8 দিয়ে।
তার মানে এই 1K ইন্টু 8-এর যদি আমি 6টা কানেক্ট করতে পারি আমার মাইক্রোপ্রসেসরে, তাহলে আমার মাইক্রোপ্রসেসর ওই 6টা র্যামকে হ্যান্ডেল করতে পারবে। এইভাবে ডিজাইন করা আছে। তাহলে আমি কি করলাম, প্রথমে এর সাথে ডাইরেক্টলি যেগুলো কানেক্টেড হওয়া লাগবে সেগুলো কানেক্ট করে ফেলছি, বাকি থাকলো শুধু চিপ সিলেক্ট। চিপ সিলেক্টে আমি করলাম কি, এই A10 থেকে একটা পাঠাই দিলাম, 2 নাম্বার A11 থেকে একটা পাঠাই দিলাম। অর্থাৎ মাইক্রোপ্রসেসর যদি 0 0 0 0 0 1 দিয়ে পাঠায় তখন এই র্যামটা কাজ করবে। মাইক্রোপ্রসেসর যদি 0 0 0 0 1 0 দিয়ে পাঠায় তখন এই র্যামটা কাজ করবে। এইভাবে হচ্ছে মাইক্রোপ্রসেসর ডিজাইন করা যায়। এটার নাম হচ্ছে লিনিয়ার ডিকোডিং। এটার নাম হচ্ছে লিনিয়ার ডিকোডিং। আমরা আরেকটু ডিটেলসে দেখব, ডিজাইনটা একটু মাথায় রাখো, আমরা একটু ডিটেলসে দেখব। ফর এক্সাম্পল, ধরো আমার অ্যাড্রেস লোকেশন দেওয়া আছে, আমার এগুলো হচ্ছে সব মাইক্রোপ্রসেসরের পিন। মাইক্রোপ্রসেসর করতে পারে কি, এখান থেকে যে কোনো বিট প্যাটার্ন তৈরি করতে পারে। ফর এক্সাম্পল ধরো সে 0 0, আচ্ছা আমরা এই পেজ থেকে শুরু করি, এইটা। তাহলে ধরো 0 0 এইভাবে বিট প্যাটার্ন দিতে পারে, অথবা সে দিতে পারে 1। এই অ্যাড্রেসগুলো সে জেনারেট করতে পারে, এই লোকেশনগুলোকে সে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, এইবার বাকি থাকলো এই যে 6টা, এইগুলা। এখন ধরো আমি 1 নাম্বার র্যামের লোকেশন নিয়ে কাজ করব, তাহলে কি করব, 1 নাম্বার র্যামের লোকেশনের জন্য আমরা A10 এ বসাবো 1, এখানে 1, আর বাকিগুলো সব যাবে 0। আচ্ছা, এইবার এই মাঝখানে দেখো অনেকগুলো ভ্যালু প্যাটার্ন হতে পারে, তাই না? অনেকগুলো প্যাটার্ন হতে পারে দেখো। তার মানে কি, এখানে তুমি 0 1 দিতে পারো, 1 0 দিতে পারো, 1 1 1 দিতে পারো, এতগুলো বিট প্যাটার্ন মাঝখানে পসিবল, এতগুলো অ্যাড্রেস পসিবল। কিন্তু আমি যদি 1 নাম্বার লোকেশন কাজ করি, তার মানে এটা 1 হবে, এটা 1 হবে, বাকিগুলো সবসময় 0 থাকবে। আচ্ছা, আমরা যদি 2 নাম্বার র্যাম লোকেশন নিয়ে কাজ করতে চাই, তাহলে এগুলো তো ফিক্সড, এগুলো আমরা কপি পেস্ট করি, এখানে ছেড়ে দিলাম। এখন এইটা আর 1 হতে পারবে না, কারণ আমরা 2 নাম্বার র্যাম নিয়ে কাজ করব। এটা 0, এইটা হবে 1, আর এই বাকিগুলো কমন, সবগুলোই 0 হবে। আমরা বুঝাবো আর একটু ডিটেলসে। ফর এক্সাম্পল, আমরা আসলে কি করলাম, তো মাইক্রোপ্রসেসর যদি এখন 1 নাম্বার র্যামের একটা লোকেশনকে কাজে লাগাইতে চায়, 1 নাম্বার লোকেশনে একটা ভ্যালু সেভ করতে চায়, তাহলে সে কোন লোকেশনে সেভ করতে চাচ্ছে সেটা জেনারেট করবে। সেই লোকেশনটা হবে A0 থেকে A9 পর্যন্ত। 1 নাম্বার র্যাম কাজ করানোর জন্য সে 1 নাম্বারের A10 এ 1 দিয়ে পাঠাবে, বাকিগুলোকে সে 0 দিয়ে পাঠাবে। যদি সে 2 নাম্বার র্যামের লোকেশনে চায়, তাহলে কি করবে, হচ্ছে A11 এ হচ্ছে 1 1 দিয়ে পাঠাবে, বাকিগুলো সে 0 দিয়ে পাঠাবে। এখন দেখো, এতে করে অনেকগুলো অ্যাড্রেস নষ্ট হয়। ফর এক্সাম্পল, কখনোই এই A10 এর এখানে 1 এবং A11 এর এখানে 1 দুইটা একসাথে 1 হতে পারবে না। অর্থাৎ কিছু আছে সবসময় নাল থেকেই যাবে, কিছু আছে সবসময় নাল থেকে যাবে। এগুলোকে আমরা বলতেছি হচ্ছে, এই যে কনসেপ্ট, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে স্পার্স ম্যাট্রিক্স। অর্থাৎ কিছু জায়গায়, মানে তুমি যদি অ্যাড্রেস স্পেস তৈরি করো, অর্থাৎ তুমি যদি সকল পসিবল অ্যাড্রেসের একটা ম্যাট্রিক্স তৈরি করো, তাহলে দেখবা যে ওইখানে অনেকগুলো নাল থেকে যাচ্ছে। এইগুলো হচ্ছে সেটা, যখন আমি দুই নাম্বার র্যামে লাগতেছি, তখন এই A10 গুলো সব নাল থেকে যাচ্ছে। ওখানে 0 থাকলো 1 থাকলো কিছু ম্যাটার করে না, ম্যাটার করে 1 দিতেই পারবে না তুমি, ওখানে 0ই থাকা লাগবে। তার মানে এই অ্যাড্রেসগুলো নষ্ট হলো, মাইক্রোপ্রসেসর এই অ্যাড্রেসগুলো জেনারেটই করতে পারতেছে না। এই ধরনের অ্যাড্রেসিং তোমার হচ্ছে একদম বেসিক লেভেলের, কিন্তু এই লিনিয়ার ডিকোডিং দিয়েও তুমি ডিজাইন করতে পারো। তুমি নিজে এই লিনিয়ার ডিকোডিং দিয়ে এই ধরনের সিস্টেমকে ডিজাইন করতে পারো, এটা সম্ভব। তো এই যে লিনিয়ার ডিকোডিং, এই লিনিয়ার এই যে তোমার হচ্ছে সিস্টেম, এটা দিয়ে তুমি বের করতে পারবা যে মিনিমাম কোন অ্যাড্রেসকে সাপোর্ট করে এবং ম্যাক্সিমাম কোন অ্যাড্রেসকে সাপোর্ট করে। ফর এক্সাম্পল, আমরা এই নিচের 2 লাইন আপাতত ভুলে যাই, আপাতত এইটুকু চিন্তা করি। তাহলে প্রথম র্যামের জন্য আমরা যদি এখান থেকে হেক্সাডেসিমাল 4টা করে বিট নিয়ে হেক্সাডেসিমাল নাম্বার বানায় ফেলি, তাহলে এক্স্যাক্টলি বলে দিতে পারবো যে একটা র্যামের এক একটা ঘরকে অ্যাক্সেস করার জন্য মিনিমাম কোন অ্যাড্রেস জেনারেট করা প্রয়োজন মাইক্রোপ্রসেসরের, এবং মাইক্রোপ্রসেসর ম্যাক্সিমাম কত অ্যাড্রেস পর্যন্ত জেনারেট করতে পারবে শুধুমাত্র একটা র্যামকে। একইভাবে আমরা র্যাম নাম্বার 1 এর জন্য পারবো, র্যাম নাম্বার 2 এর জন্য পারবো, 3 এর জন্য পারবো। কিভাবে, এই বিট প্যাটার্নটাকে ডিজাইন করে।
সবগুলো 0 পসিবল। মাঝখানে এখানে আসলে অনেকগুলো আছে, 1024টা আছে টোটাল। এই এখানে আমি 2 লাইন দেখাইছি। তো আসলে যদি এই ম্যাট্রিক্সটাকে আমরা এক্সপ্যান্ড করি তাহলে এখানে 1024টা লোকেশন হবে। তার মানে 0 0 0 0 0 0 1 0 0 0 0 0 1 0 এরকম ভাবে বিট প্যাটার্ন তৈরি হতে থাকবে এবং সবগুলোর এই প্রথম 6 ঘর সেম থাকবে। এই 6 ঘর চেঞ্জ করার আমাদের কোনো সুযোগ নাই। এইভাবে আমরা বের করতে পারবো যে অ্যাড্রেস স্পেস কি। বইতে আরো ডিটেলসে করা আছে, আমি জাস্ট এক্সাম্পল দেখাইলাম। এইভাবে এইটা, তো এইভাবে হচ্ছে আমরা র্যামকে কানেক্ট করতে পারি। এটা ওয়ান অফ দ্য ওয়ে, এটার নাম হচ্ছে লিনিয়ার ডিকোডিং। এরকম আরো 2টা আছে, আমরা 2টা পড়াবো, আরো আছে ব্লক ডিকোডিং বললাম, আরো আছে, আমরা 2টা দেখাবো। একটার নাম হচ্ছে পার্শিয়াল আর একটার নাম হচ্ছে অ্যাবসলিউট। আমরা অ্যাবসলিউটটা একটু আলোচনা করি আগে, এগুলো আমরা আলোচনা করব। তো ফর এক্সাম্পল ধরো এই সেম এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এটা দিয়ে বুঝাই, এটার ক্ষেত্রে বুঝাই। ধরো এইগুলো আর নাই, এইগুলো গায়েব হয়ে গেছে, এটা নাই। ওকে, আর এইগুলো হচ্ছে এখন ইনিশিয়ালি ধরো সব 0 0 আছে। আচ্ছা, এইবার তুমি করলা কি, তুমি বললা যে না, হার্ডওয়্যার লেভেলে ডিজাইন করে দিলা যে A10 এর জন্য প্রথম র্যাম ওপেন হবে, এরকম না। তুমি যদি এরকম একটা প্যাটার্ন পাও তাহলে সেটাও হচ্ছে র্যাম 1 কে অ্যাক্টিভেট করে দিবে। অর্থাৎ তুমি ফিক্স করে দিলা বিট প্যাটার্ন যে 0 0 0 0 1 1 0, এরকম পাইলে র্যাম 1 কাজ করবে। যদি 0 0 1 0 0 0 এরকম একটা প্যাটার্ন, যে কোনো র্যান্ডম একটা প্যাটার্ন পাও, তাহলে হচ্ছে র্যাম 2 কাজ করবে। এর কোনো লজিক নাই, তুমি ডিজাইন করে দিচ্ছ যে যে কোনো এক বিট প্যাটার্ন ফিক্সড অমুক র্যামের জন্য। এইভাবে যদি তুমি ডিজাইন করো যে একটা বিট প্যাটার্ন একটা র্যামের জন্য ফিক্সড, এই বিট প্যাটার্ন পাইলে এই র্যামটা অ্যাক্টিভেটেড হবে, ওই একটা পিনের উপর ডিপেন্ডেন্ট করে না, তুমি নিজে থেকে ডিসিশন নিলা। তার মানে তুমি টু এই 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 যে ডিজাইন এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটার জন্য তুমি 2 টু দি পাওয়ার 6 সংখ্যক র্যামকে তুমি সাপোর্ট দিতে পারবা নিজে থেকে কনফিগার করে। এটা একটু রিজিড হয়ে যায়, ডিজাইনটা খুব রিজিড হয়ে যায়, কিন্তু এইভাবেও পসিবল। মাইক্রোপ্রসেসরকে এইভাবে চিনানো পসিবল, কিন্তু এর জন্য বাইরে কিছু তোমার মেকানিজম লাগবে। বিট প্যাটার্ন কিভাবে চিনবে সেটা অ্যাক্টিভেট করার জন্য তোমাকে ডিজাইন করতে হবে। এরকম একটা প্যাটার্ন ডিসিশন নেওয়া সম্ভব। এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসলিউট। এই ডিজাইন প্যাটার্নটাকে আমরা বলি অ্যাবসলিউট। আচ্ছা, এটা একটা পসিবল। আর লাস্ট যেটা পসিবল সেটার নাম হচ্ছে, এই অ্যাবসলিউট দিয়েও আমরা ওই সেম অ্যাড্রেস স্পেসকে জেনারেট করতে পারি। আমরা যদি বলে দেই যে এইটা হচ্ছে আমার বিট, এই র্যামকে সিলেক্ট করার জন্য বিট প্যাটার্ন, এবং আমার সর্বনিম্ন কত কোন অ্যাড্রেস পসিবল, সর্বোচ্চ কত অ্যাড্রেস পসিবল, এটারও ওই অ্যাড্রেস স্পেস একইভাবে জেনারেট করা সম্ভব। লাস্টেরটা হচ্ছে পার্শিয়াল ডিকোডিং। এটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এত পরিমাণে পিন নষ্ট না করে আমরা কাজে লাগাইতে পারি। ফর এক্সাম্পল আমরা করতে পারি কি, ধরো আমি একটা ডিকোডার ইউজ করলাম 2 to 4, 2 to 4, অর্থাৎ আমি এখান থেকে 2টা ইনপুট পাঠাবো এবং সেটা 4টা আউটপুট দিবে। তো ধরো আমি ইনপুট পাঠালাম ফর এক্সাম্পল A10 এবং A11, এই 2টা পিন দিয়ে আমি যখন 0 0 পাঠাবো তখন এখানে এই প্রথম লাইনটা সিলেক্ট হয়ে যাবে। আমি যখন 0 1 পাঠাবো তখন এই লাইনটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি 1 0 পাঠাই তখন হচ্ছে পরেরটা সিলেক্ট হবে, এবং 1 1 পাঠালে আমার হচ্ছে তারপরেরটা। অর্থাৎ আমি 2টা দিয়ে 4টা পর্যন্ত সিগন্যাল পাঠাতে পারবো, তার মানে 4টা র্যামকে কানেক্ট করতে পারবো। আমি যদি 3টা করতে চাই তাহলে এখানে কি করব, A12 লাগাই দিব। তখন আর এটা 2 to 4 থাকবে না, তখন এটা যাবে সম্ভবত 3 to 8, 2 to the power 3, 3 to 8। তার মানে এখান থেকে 8টা লাইন বের হবে। তখন আমি 8টা র্যামকে কানেক্ট করতে পারবো জাস্ট এই 3টা দিয়ে। অর্থাৎ আমি যদি 0 0 0 পাঠাই তাহলে 8টা র্যামের মধ্যে প্রথম র্যাম হচ্ছে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। যদি আমি 0 0 1 পাঠাই তার মানে দ্বিতীয় র্যাম অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এইটায় একটা ডিকোডার লজিক দিয়েও আমি ডিজাইন করতে পারি। এটাকে বলা হয় হচ্ছে পার্শিয়াল ডিকোডিং। তাহলে আমার অনেকগুলো পিন বেঁচে যায় এবং আমি হিউজ পরিমাণ র্যাম কানেক্ট করতে সমর্থ হব অল্প সংখ্যক পিন দিয়ে, এবং এটাও সিকোয়েন্স মেনটেন করে। কাইন্ড অফ ওই যে আমার ডিকোডে অ্যাবসোলিউট ডিকোডিংয়ের যে প্রবলেম ওইটাও দূর করে, এবং একই সাথে আমার ওই যে স্পাস ম্যাট্রিক্সের যে প্রবলেমটা প্রথম যে লিনিয়ার ডিকোডিং ওইটাও দূর করে। তো এইভাবেও ডিজাইন করা যেতে পারে। এই ডিটেলসগুলো এখানে আছে, বইতেও আছে। বই থেকে অবশ্যই অ্যাড্রেস স্পেসিং কীভাবে জেনারেট করে সেটা ওইখান থেকে দেখতে হবে, এবং এই লিঙ্কটা দিয়ে দিছে, এখানেও কিছুটা আইডিয়া পাওয়া যাবে যে এইগুলো আসলে জেনারেট করে কীভাবে বা কানেক্ট হয় কী করে। এই হচ্ছে আমাদের মোটামুটি এখন পর্যন্ত কিভাবে আমরা র্যাম কানেক্ট করতে পারি তার সম্পর্কে একটা ডিটেলস আলোচনা। আমরা এর পরের যে ভিডিও সেখানে শুরু করব ক্যাশ দিয়ে। আমরা ভিডিওটা ভেঙে ফেলি, একটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে।
নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।